বাংলাদেশে গণমাধ্যম ছিল না। বাংলাদেশে তো সেটা হলো একটা চাটার মাধ্যম ছিল। স্বৈরাচারের ওই যে শেখ মুজিবুর একটা কথা বলতেন না, যে মানে আমার ডাইনে বায়ে সব চাটার দল। তো বাংলাদেশে হুম। একটা চাটার মাধ্যম ছিল, গণমাধ্যম ছিল না। তো সুতরাং চাটার মাধ্যম যারা, ওটা কখনো গণমাধ্যম, গণমাধ্যমের বাংলাটা মোটামুটি একটা অ্যাপ্রোচ কি করা হয়েছিল? ডক্টর রিপন, অ্যাপ্রোচ কি করা হয়েছিল? নিশ্চয়ই, অবশ্যই অ্যাপ্রোচ। কোনো কি পরবর্তী বিচারপতি মানে আগে যারা বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, তারা কি কেউ অফিসিয়ালি বলেছেন যে আমাকে অ্যাপ্রোচ করা হয়নি? আপনি কিসের মানে ভিত্তিতে? মানে তারা তো বলবেন না যে আমাকে অ্যাপ্রোচ না না, করা হয় নাই। তারা না বললে আপনি কেন বানিয়ে বলবেন? আমি বানিয়ে বলছি না, মানে আমি আমি সবগুলো আমি গণমাধ্যম, আমি ভয়েস অফ আমি আমেরিকার রিপোর্ট দেখছিলাম তখনকার সময় বলতে পরে। বলছি, ওই আওয়ামী লীগের চাটা মাধ্যমগুলো এই কথাগুলো প্রচার করতো। আপনি কি একটু সাহায্য করবেন ব্যারিস্টার ফুয়াদ? আপনি কি এই বিষয়ে কোনো মানে ধারণা রাখেন এটি কি একটা অপতথ্য, যেই খবরগুলো সবগুলো গণমাধ্যম, আমি যতগুলো গণমাধ্যম দেখছিলাম, বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে দেশীয় এবং এই গণমাধ্যমগুলোর কথা বলছি, মানে বাংলা ভার্সনগুলোর কথা বলছি, আমি এই বিষয়টা দেখছিলাম। আহ, এবং সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি, মানে বিচারপতি মাহমুদুল আমিন, আহ, সম্ভবত হামিদুল হক, তাদেরকে অ্যাপ্রোচ করা হয়নি বলেই আমি আমিদুল মানে হক প্রধান বিচার আমার রিসার্চ বলে। মানে অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র জাজ ছিলেন। জি, আমি একটু ব্যারিস্টার ফুয়াদও যদি একটু যোগ করেন। দেখেন, এটা এমন একটা জায়গা, এটার আপনি রেজলিউশনে আসতে পারবেন না এই আলোচনাটা করে, যে এটা আপনি এই 2024-এর এই বাস্তবতায় বসে এটার সমাধানে আপনি আসতে পারবেন না। রাজনীতির জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব হচ্ছে ওয়ে ফরওয়ার্ডটা কি, আমরা লুক ফরওয়ার্ডটা করব কোথায় জাতি হিসেবে। এখন দেখেন যে যেহেতু সংবিধান নতুন করে লিখবার একটা তর্ক দেশে এখন আছে, সংশোধন না পুনর্লিখন। তো সেই জায়গাতে আমার মনে হয় যে নির্বাচনকালীন সরকারের রূপরেখা যদি আদৌ থাকে, নির্বাচন কমিশন আইন অথবা নির্বাচন কমিশনের ফরমেশন কি হবে, সে আলোচনাটা হতে পারে। ব্যক্তিগতভাবে আমি বোধ করি যে নির্বাচন কমিশন রিঅর্গানাইজ করবার ক্ষেত্রে যদি আমরা একটা ফরম্যাট চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের হয়তো অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আর থাকবে না। হুম। দেখেন, ভারতে একটা সুন্দর সিস্টেম ছিল, যদিও মোদি সেটা চেঞ্জ করে ফেলেছে। নির্বাচন কমিশন ফরমেট করবার জন্য, ফরমেশনের জন্য তাদের একটা আইন আছে। প্রধান বিচারপতি, তারপরে সরকার দলীয় নেতা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, তিনজনে মিলে বসে তারা সিদ্ধান্ত নেবে কালেকটিভলি যে নির্বাচন কমিশন এবং কমিশনাররা কারা দায়িত্ব নেবেন। তো আমরা বোধ করছি এখন যেটা করেছে যে আপনার বিরোধী দলীয় নেতার অপসরটা কেটে দিয়ে একজন ফেডারেল মন্ত্রীকে এখানে অ্যাড করেছে। তো যেহেতু ফেডারেল মন্ত্রী আলটিমেটলি সরকারি দলের একজন হবে, আর প্রধান বিচারপতিও মোটামুটি মোদি যাকে অ্যাপয়েন্ট করছে এই এইরকম কেউ হবে। তো দিন শেষে ভালো নির্বাচন কমিশন কিন্তু গতবারে মোদি পায় নাই, ভারত পায় নাই। না পাওয়ার কারণে কি হয়েছে, ব্যাপক কারচুপি হয়েছে। আপনার কংগ্রেস থেকে শুরু করে যারা নিরপেক্ষ গণমাধ্যম আছে তারা বলেছে ন্যূনতম 5.5 কোটি ভোট এদিক সেদিক হয়েছে, যেটা 100 সিটে ফলাফলকে আপনার প্রভাবিত করতে পারত। তো যে মার্জিনে বিজেপি ক্ষমতায় জিতেছে, এই মার্জিনে কিন্তু 100 সিট সে কম পেলে সে আলটিমেটলি সরকার গঠন করতে পারতো না। তো এইরকম একটা তর্ক কিন্তু ভারতে আছে। তো আমি বোধ করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা প্রপার ইলেকশনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়। সেখানে একটা আইন থাকবে যে সংসদে সংসদীয় দলের নেতা এবং ন্যূনতম অন্য দুইটা বিরোধী দলের নেতা, যে যারা বিরোধী দলে থাকবেন, ছোট দল বড় দল সবাই মিলে, ন্যূনতম আরো দুইটা দলের নেতা, প্লাস হচ্ছে চিফ জাস্টিস, এই চারজন মিলে সম্মিলিতভাবে আপনার এই নির্বাচন কমিশনটা গঠন করবেন। এবং পুরো সরকার প্রশাসনকে আইন করে নির্বাচন কমিশনের অধীনে দিয়ে দেওয়া হবে, তফসিল ঘোষণার আগে পরে মিলায় 1-2 মাস, হোয়াট এভার টাইম রিকোয়ার্ড। হুম। এটা করতে পারলে আমরা একটা ভালো নির্বাচন করা সম্ভব বলে আমরা বোধ করি।